আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। ইউ এগ্রিকালচার ক্লাস চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে তোমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকের আমার মূল আলোচনার বিষয়বস্তু শুরু করতে চলেছি। এক্সক্লুসিভ অডিও এক্সক্লুসিভ অডিও। এখানে আমি তোমাদেরকে এর আগে দেখেছিলাম যে ধান পর্যন্ত, এরপরে আমি দেখাবো গম থেকে। ঠিক আছে, তাহলে বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি আমার মূল আলোচনার বিষয়ে। প্রশ্ন: গমের বিজ্ঞানসম্মত নাম কি, তার গোত্র কি, উৎস এবং গমের ছোট জিনদাতার নাম এবং IIWBR এর ফুল ফর্ম ওকে। বিজ্ঞানসম্মত নাম ট্রিটিকাম অ্যাস্টিভাম, গোত্র পোএসি। গম একটি বড়দিনের উদ্ভিদ। এর উৎস হচ্ছে চীন এবং ইজিপ্টের কাছাকাছি অঞ্চলে। গমের বেটে জিনদাতার নাম হলো নরিম 10, NORIM 10। IIWBR এর ফুল ফর্ম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ WHEAT অ্যান্ড বার্লি রিসার্চ, অর্থাৎ গম হুইট অ্যান্ড বার্লি রিসার্চ। এটি কর্নালে অবস্থিত। নেক্সট, গমের জাত নির্বাচন করো। তা সেচ এলাকায় গমের জাতের নাম হচ্ছে কল্যাণ সোনা UP 262 এবং অসেচ এলাকায় হচ্ছে জনক এবং সোনালিকা। গমের বীজ বপনের সময়, বীজের হার, বীজ বপনের দূরত্ব, বীজ বপনের গভীরতা এবং সার প্রয়োগ ব্যাখ্যা করো। প্রথম হচ্ছে বীজ বপনের সময় পশ্চিমবঙ্গে বিশেষ করে নভেম্বর থেকে ডিসেম্বর মাসে গমের বীজ বোনা হয়। আচ্ছা, বীজের হার হচ্ছে 100 কেজি প্রতি হেক্টর, তবে দেরিতে বীজ মূল্যে একটু বেশি লাগবে, সেটার পরিমাণ হচ্ছে 125 কেজি প্রতি হেক্টরে। বীজ বপনের দূরত্ব হচ্ছে 10 থেকে 12 to 5, অর্থাৎ 10 থেকে 12.5 সেন্টিমিটার ইন্টু 125 সেন্টিমিটার। বীজ বপনের গভীরতা হচ্ছে 4 থেকে 5 সেন্টিমিটার। সার প্রয়োগ সেচ সেবিত এলাকায় 100:50:50 কেজি, তার মধ্যে অর্ধেক নাইট্রোজেন এবং ফসফরাস এবং পটাশিয়াম মূল সার হিসেবে প্রয়োগ করতে হবে এবং বাকি অর্ধেক নাইট্রোজেন 21 থেকে 35 দিন ডাজের মাথায় DAS, আগে ডাস বলবো, ডেইজ আফটার তাকে বলা হয় ডাস, এর মাথায় প্রথমবার জলসেচের পর চাপান সার হিসাবে প্রয়োগ করতে হবে। এবং যে DAS এর ফুল ফর্ম হচ্ছে ডেজ আফটার সোয়িং, অর্থাৎ বীজ বপনের সময়। ওকে, বীজ বপনে কতদিন পর সার প্রয়োগ করা হবে সেটা বোঝাতে ব্যবহার করা হয় DAS। এটা শর্ট কোশ্চেন আকারে বা 2 মার্কের আকারে দিতে পারে। নেক্সট, সেচবিহীন জমির ক্ষেত্রে 60:30 কেজি পার হেক্টর হারে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম প্রয়োগ করতে হবে। গম চাষের ক্ষেত্রে জল সেচের রূপগুলি আলোচনা করো। মোট 6টি দশায় জল সেচ করা হয়। মুকুট শিকড় দশা 21 থেকে 25 DAS। 2 নম্বর, পাশকাঠি ছাড়া দশায় 45 থেকে 60 DAS। 3 নম্বর, গর্ভথোর দশায় 60 থেকে 70 DAS। 4 নম্বর, ফুল আসা দশায় 90 থেকে 95 DAS এবং দানায় দুধ আসা দশায় 100 থেকে 105 DAS। দানা পুষ্ট আসার দশায় 115 থেকে 120 DAS। মাধ্যমিক পরিচর্যা দুবার করা হয় গম চাষের ক্ষেত্রে। একটা হচ্ছে বীজ বোনা 10 দিন পর প্রথমবার, একটি হচ্ছে মুকুট শিকড় দশায় প্রথম জলসেচ করা 4 থেকে 5 দিন পর, অর্থাৎ দ্বিতীয়বার। আচ্ছা, ফসল কাটা এবং ফলন। গম পেকে গেলে, অর্থাৎ গম হলুদ হয়ে গেলে কেটে নিতে হবে এবং ফলন হয় গড়ে 40 থেকে 60 কুইন্টাল প্রতি হেক্টর। আচ্ছা, গম চাষ তরাই অঞ্চলে বোরনের অভাব থাকার ফলে গমের ফলন কম হয়। গমের জীবনচক্রের সংকটকালীন দশা হচ্ছে মুকুট শিকড় দশা, যেটা তোমাদের সেমিস্টার 3তেও ছিল, তাকে বলি CRI দশা। দেখা যায়
বীজ বপনের 21 থেকে 25 দিন পরেই এই মুকুট শিকড় দেখা শুরু হয়ে যায়। গমের দুটি মারাত্মক আগাছার নাম লেখো। গমের দুটি মারাত্মক আগাছা, একটা হচ্ছে ফেলা ঘাস এবং একটি বুনো জুই বা যাকে হচ্ছে উইল্ড ওট। ওকে, নেক্সট কোশ্চেন, নেক্সট উত্তর। স্বল্প সেচসেবিত জমিতে বোরো ধানের থেকে গম চাষ বেশি লাভজনক, কারণ ব্যাখ্যা করো। কারণ হচ্ছে বোরো ধানে বিপুল পরিমাণে জলের প্রয়োজন হয়ে থাকে। 1 হেক্টর বোরো ধান চাষ করতে যে পরিমাণ জল প্রয়োজন সেই পরিমাণ জল 2.5 হেক্টর জমিতে গম চাষ করা হয়ে যায়। এছাড়াও আরেকটা লাইন এখানে দিতে হতো, যেখানে ফলে গম চাষে সামগ্রিকভাবে লাভটা বেশি হয় এবং এছাড়াও বোরো ধান চাষ জমি কাদা করে হয়, ফলে মাটির গঠন নষ্ট হয়ে যায়, কিন্তু গমের ক্ষেত্রে একই রকম হয় না। গমের কয়েকটি জাতের নাম লেখো। এইভাবে কোশ্চেনটা তোমাদের ঘুরে দিতে পারে যে গমের কয়েকটি লবণ এবং বোরন সহনশীল জাতের নাম লেখো। আমি 4টে জাতের নাম বলবো, সেই জাতের নাম তোমরা লিখবে। সেটি হচ্ছে প্রথম বোরন সহনশীল ধানের ক্ষেত্রে তিস্তা বা BW1008। 2 নম্বর পাহাড়ি এলাকায় যা চাষ করা হয় তার নাম হচ্ছে গিরিজা এবং শৈলজা। খরা সহনশীল চাষ করা হয় যেমন BW343। লবণ সহনশীল জাতের ক্ষেত্রে KRL 210। ওকে, আজকের ভিডিও এইখান পর্যন্তই রাখছি। এই অডিও ভিডিও আমি মনে করি তোমাদের খুবই উপকারে আসবে এবং যাদের উপকারে আসছে তারা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমার যদি কোথাও কোনো কারণে বলা ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভুলটাকে ধরিয়ে দেবে। অবশেষে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে এবং যদি এই ভিডিও, এই চ্যানেল তোমাদের কোথাও না কোথাও একটু হলে উপকার হয়ে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। আমি জানি তোমরা অনেকেই ভিডিও দেখো এবং দেখিয়ে বেরিয়ে যাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তোমাদের উৎসাহ এবং আমার উৎসাহ উভয়ই বাড়বে। আজকের আলোচনা এইখান পর্যন্তই। পরবর্তী ভিডিওতে পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনায় আমি হাজির হব। ধন্যবাদ।